দেখে জিমিন অস্থির হয়ে এদিক থেকে ওদিক পায়চারি করছে। দেখে দেখে এক প্রকার তাড়াহুড়ো করে বলে ওঠে জিমিন, তুই কোথায় গেছিলিস এতক্ষণ? আমি সেই কখন থেকে খুঁজছি তোকে। তে জিমিনের কথা শুনে মনে মনে ভাবলো, তার মানে জিমিন জানেই না যে আমি সারা রাত রুমেই ছিলাম না। যাক বাবা, বাঁচা গেল। জিমিন তেকে নাড়িয়ে বলল, কি রে, কি ভাবছিস, বল কোথায় ছিলিস? তে আমতা আমতা করে বলল, কই কোথাও না তো, এই একটু ছাদে গিয়েছিলাম হাওয়া খেতে। তে কথা ঘোরানোর জন্য বলল, আরে তুই যেন কি বলছিলিস? জিমিন তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ আসল কথাটাই তো বলতে ভুলে যাচ্ছি। একটু আগে রোজ ফোন দিয়েছিল। রোজ ফোন দেওয়ার কথা শুনে তের তো বুকটা ধক করে উঠলো। কাল রাতে জাংকুকের বলা কথাগুলো যেন বারবার কানে বেজে উঠছে। তে ভয়ে ভয়ে বলল, কেন ফোন দিয়েছিল? জিমিন মুচকি হেসে বলল, ওদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে আর ও আজ ভার্সিটিতে যাবে, তারপর আমাদের সাথে আমাদের বাসায় আসবে বলল। জিমিনের কথা শুনে তে এতক্ষণ যেন স্বস্তি নিঃশ্বাস পেল। জিমিন আর তে রেডি হয়ে নিচে নেমে এলো। তাদেরকে দেখে জিন বলল, তোরা রেডি হয়ে গেছিস, আর বস, তোদের সাথে কিছু কথা ছিল। তে বলল, হ্যাঁ মামনি বলো। জিন বলল, আজ বিকালে আমি তোদেরকে নিয়ে শপিং এ যাব। জিমিন খাবার খেতে খেতে বলল, কেন আম্মু হঠাৎ শপিং এ? জিন বলল, আমার বান্ধবীর মেয়ের বিয়ে, তাই আমাদের যেতে হবে। ও বারবার করে বলে দিয়েছে তোদেরকে যেন নিয়ে যায়। তে একটু আদুরে গলায় বলল, মামনি তুমি যাও না, তুমি আমার জন্য যা নিয়ে আসবে আমার তাই ভালো লাগবে। জিন তের গালটা টেনে দিয়ে বলল, ওরে আমার সোনা আম্মু, তোমার কোনো বাহানাই কাজে লাগবে না, বুঝছো? তে ইনোসেন্ট ফেস করে বলল, মাম্মুনি। জিমিন বলল, আম্মু আমি কিন্তু অনেক কিছু নিব। জিন বলল, আচ্ছা তোমাদের যার যার দরকার নিয়ে নিও, ঠিক আছে? তে আর জিমিন খাওয়া শেষ করে ভার্সিটি চলে গেল। জাংকুক রেডি হয়ে নিচে নেমে এলো। জিন বলল, গুড মর্নিং আব্বু। জাংকুক মুচকি হেসে বলল, গুড মর্নিং আম্মু। জিন জাংকুককে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, আজকে তুমি আমাদের একটু শপিং এ নিয়ে যাবে। আমার অফিসে কিছু জরুরি কাজ আছে আম্মু, তবুও আমি চেষ্টা করব। কখন যাবে তোমরা? জিন বলল, বিকালের দিকে। আচ্ছা ঠিক আছে বলে জাংকুক অফিসের জন্য বেরিয়ে গেল। তে আর জিমিন ক্লাসরুমের মধ্যে বসে আছে। হঠাৎ করে একটা ছেলে এসে বলল, হাই তে, কেমন আছো? তে মুখ তুলে তাকিয়ে দেখে এটা সেই আগের দিনের ছেলেটা কাই। কাই হেসে বলল, কি হলো ম্যাডাম, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? কোনো ব্যাপার না বলে কাই তের পাশে বসে পড়ে। তে জিমিনকে নিয়ে সেখান থেকে চলেই যাবে, তখনই কাই তের হাত ধরে বসে। তে রেগে গিয়ে বলে, এটা কি ধরনের অসভ্যতা, আপনি আমার হাত কেন ধরলেন? ছাড়ুন বলছি। জিমিন পাশ থেকে বলল, আমরা তো আপনাকে ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু আপনি তো বাজে শয়তান একটা ছেলে। কাইতের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, কে বলেছে ভালো ভাবতে? ভালোভাবে বন্ধুত্ব করতে এসেছিলাম, কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না, তাই আসল রূপটা সামনে আনতেই হলো জান। তে ভয়ে ভয়ে বলল, কি 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 বলছেন এসব? কাই তেকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমার রূপের নেশায় পড়ে যাই আমি, তোমাকে আমার চাই। এক রাতের কাই কথাটা শেষ না হতেই তে কাইকে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। আপনার মতো ছোট লোককে যেন আমার সামনে আর কখনো না দেখি বলেই জিমিনের হাত ধরে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। কাই গালে হাত দিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, তোর এত অহংকার, তোকে আমি ছাড়বো না তে। তে আর জিমিন লাইব্রেরিতে বসে আছে। তের চোখের জল ছলছল করছে। জিমিন তের কাঁধে হাত রেখে বলল, আমাদের ভাইয়াকে ব্যাপারটা জানানো দরকার তে। তে তো এবার কেঁদেই ফেললো। আমার খুব ভয় করছে জিমিন, ভাইয়া যদি জানতে পারে জানি না কি হবে। তুই ভাইয়াকে কিছু জানাস না জিমিন। জিমিন মুখে চিন্তিত ভাব নিয়ে বলল, কিন্তু কাই আবার যদি তোকে। তে জিমিনকে থামিয়ে দিয়ে বলল, আজকে যা হলো তারপর আর মনে হয় না এরকম করবেও। তে আর জিমিন ভার্সিটি থেকে বেরিয়ে এলো। বাসার কলিং বেলে চাপতেই জিন এক মুখ হাসি নিয়ে দরজা খোলে। জিন রেডি হয়ে বসে আছে। জিন তেদেরকে দেখে বলল, যা ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। জিনের এত সুন্দর হাসি খুশি মুখটা দেখে তের আর ইচ্ছা করলো না তার মনটা ভেঙে দিতে। তে উপরে উঠে যাবে, দেখে জাংকুক সিঁড়ি দিয়ে নিচে নামছে। তের তো এই মানুষটাকে দেখলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর সেখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে। তে একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলল, না না তে, তোকে এভাবে নার্ভাস হলে চলবে না, ভাইয়াকে কিছু বুঝতে দেওয়া যাবে না। কিন্তু এই মানুষটা যে আমার আউট অফ সিলেবাস বলে মাথা নিচু করে জাংকুককে পাশ কাটিয়ে চলে যায়। জাংকুক মনে মনে বলল, এটা কি হলো?
তে দুষ্টু চোখ দুটো আজ এত অস্থির কেন? কি আড়াল করার চেষ্টা করছে দুজনে? জাঙ্কুক কাউকে ফোন দিয়ে আম্মুকে একটু আসছি বলে বেরিয়ে গেল। ফোনের ওপাশ থেকে বলল, হ্যাঁ স্যার বলুন। তোদেরকে কি টাকা দিয়ে রাখা হয়েছে কি জন্য? নিজেদের কাজটা ঠিক মতো করতে পারিস না? জাঙ্কুকের রাগী কণ্ঠ শুনে ওপাশ থেকে ভয়ে ভয়ে বলল, স্যার আপনাকে অনেকবার কল দিয়েছিলাম কিন্তু পাইনি, তাই জাস্ট শাট আপ। ভার্সিটিতে আজ কি হয়েছে? গার্ড ভয়ে সব কথা বলে দেয়। জাঙ্কুকের তো রাগে চোখ দিয়ে আগুন ঝরছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, তোর এত সাহস আমার কলিজার দিকে হাত বাড়াস? বলে একটা রহস্যময় হাসি দেয়। তে রেডি হয়ে নিচে এসে দেখে জিন বড় বড় দুটো গ্লাসের জুস টেবিলে নামিয়ে রেখেছে। তে সোফায় বসতেই জিন এক গ্লাস জুস এনে তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই জুসটুকু খেয়ে নাও তো আম্মু। তে জিনের দিকে তাকিয়ে বলল, মামুনি আমার এখন একটুও খিদে নাই। জানি তো আম্মু, তোমার কখনোই খিদে পাই না যতক্ষণ না আমি জোর করে খাওয়াই। জিমিন এসে বলল, আম্মু এতটা জুস? জিন বলল, কোনো কথা হবে না, চুপচাপ খেয়ে নাও। কি আর করার, জিমিন আর তে সব জুসটুকু খেয়ে নেয়। তারপর শপিং এর জন্য বেরিয়ে যায়। এদিকে কায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অন্ধকার একটা রুমে। সামনে বসে থাকা মানুষটি রাগী গলায় বলল, একটা মেয়েকে কাবু করতে পারিস না, উল্টে তার হাতে চড় খেয়ে এসেছিস। তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগে, তুই কিনা আমার ভাই? কাই চিৎকার করে বলল, ওই মেয়েকে আমি ছাড়বো না, জানে না ও কার গায়ে হাত দিয়েছে। বলে সামনে থাকা একটা চেয়ারে সজোরে একটা লাথি মেরে রুম থেকে বেরিয়ে যায়। অন্য ঘরে থাকা ব্যক্তিটি কাউকে ফোন দিয়ে বলে, ওই মেয়ের সব ডিটেলস আমার চাই, যত তাড়াতাড়ি পারো। বলে ফোনটা রেখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার ভাইয়ের কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি না, সেখানে তো তুই একটা মেয়ে। শহরের নামকরা মাফিয়া বেকুইন, তার ভাই হচ্ছে কাই। ঢাকা শহরে দুই দল মাফিয়া বাস করে, তার মধ্যে এক দলের লিডার হচ্ছে বেকুইন। জিনদের শপিং করে বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায়। তে আর জিমিন ক্লান্তিতে সোফাতে পা হাত ছড়িয়ে বসে পড়ে। একটু পর কাজের লোকে ঠান্ডা পানি নিয়ে আসে তাদের জন্য। জিন বলল, আমরা কাল কিন্তু রওনা দিব। জাঙ্কুক ফোন দেখতে দেখতে বলল, আমার যাওয়া হবে না আম্মু, তোমরা চলে যাও। জিন ভুরু কুচকে বলল, কেন যাবি না? জাঙ্কুক জিনের দিকে তাকিয়ে বলল, কাল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আম্মু। জিন জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলল, অত শত বুঝি না আমি, তুই কাল আমাদের সাথে যাচ্ছিস আর আমি তোর আব্বুকে না হয় বুঝিয়ে বলবো। না আম্মু, আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। জাঙ্কুক জিনের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি চেষ্টা করব। জিন জাঙ্কুকের কথা শুনে মুচকি হেসে বলল, ঠিক আছে। রাতে তে রুমে বসে বইয়ের পাতা নাড়াচাড়া করছে আর জিমিন বারান্দায় ফোনে কথা বলছে। এদিকে জিন ব্যাগ প্যাক করতে ব্যস্ত। নামজুন ফোন করে জানিয়ে দিয়েছে যে আজ একটু আসতে লেট হবে, তাই কিছু কিছু কাজ এগিয়ে রাখা আর কি। জিন একা হাতে সব দিকটা সামলায়। জামা কাপড় গোছাতে গোছাতে আলমারির এক করে রাখা একটা ছোট্ট সিন্দুকের উপর চোখ গেল জিনের। জিন সিন্দুকটাকে হাতে নিয়ে বলল, আর কিছু দিনের অপেক্ষা, তোমার পরি বড় হয়ে গেছে মিষ্টি। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। হঠাৎ পিছন থেকে তে বলে উঠল, আসবো মামনি। জিন চোখের জল মুছে সিন্দুকটাকে তাড়াতাড়ি আলমারির মধ্যে রেখে তের দিকে ঘুরে বলল, মামনির ঘরে আসতে আবার পারমিশন লাগে নাকি? তে বলল, মামনি আমরা কাল কখন যাব? জিন বলল, বিকালের দিকে বের হব। আর হ্যাঁ, তোমার ব্যাগটা ঠিকঠাক ভাবে গুছিয়ে নেবে, আর যদি আমার হেল্প লাগে তো আমাকে বলবে, ঠিক আছে? তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। তে ভাবলো একটু ছাদ থেকে ঘুরে আসবে, আর রুমে যেতে ভালো লাগছে না তার। তে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, ছোট ছোট ফুল গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছে বারবার। হঠাৎ করে পিছন থেকে কেউ এসে জড়িয়ে ধরে, আর চমকে এমন হওয়াতে তে খুব ভয় পেয়ে যায়। তে চিৎকার দিতেই যাবে, এমন সময় জাঙ্কুক তের মুখে হাত দিয়ে চেপে বলে, আরে কি করছিস? আমি তো। তে জাঙ্কুকের হাতটা কামড় বসিয়ে দিলে জাঙ্কুক তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়। জাঙ্কুক হাত দেখতে দেখতে বলে, বিড়াল একটা। তে কোমরে হাত দিয়ে বলে, আর তুমি তুমি কি? তুমি একটা বাদর হনুমান, যে যখন তখন যেখানে সেখানে লাফিয়ে বেড়ায়। বলে তে ছাদ থেকে দৌড়ে নেমে যায়, আর জাঙ্কুক জোরে হেসে দেয়। গভীর রাতে জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে আছে, একটার পর একটা সিগারেটের ধোঁয়া ছেড়ে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়, যেন এতক্ষণ এই ফোনটার অপেক্ষায় ছিল সে। জাঙ্কুক ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলে ওঠে,
কাজ হয়ে গেছে স্যার, আপনার অপেক্ষায় আছি। জাংকুক একটা হুডি পরে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বিদ্যুৎ চমকানোর বিকট আওয়াজে তের ঘুম ভেঙে যায়। বারান্দার দিকে তাকিয়ে দেখে প্রচন্ড জোরে বাতাস দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় ঝড় উঠেছে আর একটু পরেই বৃষ্টি নামবে। তে ভালো করে জানালা দরজা লাগিয়ে তারপর আবার গিয়ে শুয়ে পড়ে। একটা অন্ধকার রুমে সোফার উপর বসে আছে জাংকুক। হাত থেকে রক্ত টুপটুপ করে ঝরে পড়ছে মেঝের উপর। বড় বড় শ্বাস নিচ্ছে জাংকুক, চোখ মুখ যেন রাগে রক্তবর্ণ ধারণ করেছে। সামনে আধমরা অবস্থায় পড়ে আছে কাই। দুটো গার্ড এসে কাইকে তুলে চেয়ারে বসিয়ে দেয়। রুমের লাইটটা জ্বলে উঠতেই কাই চোখ পিটপিট করে তাকিয়ে দেখে জাংকুক তার সামনে বসে আছে। কাই ভাঙা ভাঙা গলায় বলে, তুই এখানে কেন এনেছিস আমাকে? জাংকুক একটা জোরে হাসি দিয়ে বলে, তোর এত বড় সাহস, আমার কলিজার দিকে হাত বাড়াস, জানের ভয় কি নাই তোর? বলে জাংকুক কায়ের মাথা বরাবর শুট করে দেয়। কাই সেখানেই মারা যায়। জাংকুক তার গার্ডদেরকে বলে, আবর্জনাটা পরিষ্কার করে দে। বলে জাংকুক বেরিয়ে যায়। পরের দিন সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে। নামজুন জাংকুকের দিকে তাকিয়ে বলল, আজকে তোমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মনে আছে তো? এই ডিলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই যা করবে ভেবে চিন্তে করবে। জাংকুক বলল, হ্যাঁ আব্বু, আমি ঠিক সামলে নেব। জিন নামজুনকে ইশারা করে বলতে বলল তাদের সঙ্গে যাওয়ার জন্য। নামজুন জিনের ইশারা বুঝতে পেরে একটু গলা ঝেড়ে বলল, আর হ্যাঁ, বিকালে তুমি ওদেরকে বিয়ের বাড়ি নিয়ে যাবে। আমি তোমাকে তাড়াতাড়ি ফ্রি করে দেওয়ার চেষ্টা করব। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আব্বু। জিমিন টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ একটা নিউজ সামনে এলো। কাল রাতে পুলিশ একটা লাশ উদ্ধার করেছে, যার পা হাত একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে, মাথার মাঝ বরাবর শুট করা হয়েছে, যেন কোনো দক্ষ হাতের কাজ। লাশটি হচ্ছে শহরের নামকরা মাফিয়া বেকুইনের ভাই কাই। নিউজটা শুনে তের আত্মা কেঁপে ওঠে। মনে মনে ভাবলো, এমন নির্মম ভাবে কে মারলো ছেলেটাকে? কথাটা ভাবতে ভাবতে তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে দেখে জাংকুক খুব স্বাভাবিকভাবেই বসে আছে, যেন কিছুই হয়নি। জিমিন তের পাশে এসে বলে, যা হয় ভালোর জন্যই হয়। বজ্জাত নোংরা ছেলে একটা, যে একে মেরেছে খুব ভালো করেছে। এই ছেলের সাথে এমনটাই হওয়া উচিত ছিল। তে জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার কোথাও যেন খটকা লাগছে। জাংকুক তের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তে আর জিমিন ভার্সিটি চলে যায়। ভার্সিটিতে গিয়ে তারা এক বান্ধবীর কাছ থেকে জানতে পারে বুগামের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই রোজ ভার্সিটি আসতে পারেনি। জিমিন রোজকে ফোন দিয়ে জানতে পারে বুগামের অ্যাক্সিডেন্ট ভার্সিটি আসার পরের দিনই হয়েছিল। তে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও জানে এটা জাংকুকের কাজ। ও সেই দিন নিজের থেকেই বলেছিল। তে মনে মনে বলল, এত পাগলামো কেন করো তুমি ভাইয়া? আমিও তোমাকে ভালোবাসি। জিমিন তেকে নাড়িয়ে বলল, কি হলো, কি ভাবছিস? তে বলল, কিছু না, শরীরটা ভালো লাগছে না, চল না বাসায় যাই। জিমিন বলল, ঠিক আছে চল। বিকালে সবাই বিয়ের বাড়ির জন্য রওনা দেয়। আজ গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাই সবাই হলুদ রঙের শাড়ি পরেছে। তাই তেকেও সবাই শাড়ি পরতে বলে। তে একটা হলুদ রঙের শাড়ি পরেছে। তে স্টেজের আশেপাশে চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। পিছন থেকে জাংকুক বলে ওঠে, কি আমাকে খুঁজছো নাকি ম্যাডাম? তে পিছন দিকে তাকিয়ে দেখে জাংকুক তার দিকেই তাকিয়ে আছে। তে যেন চোখ সরাতেই ভুলে গেছে। তে জাংকুককে দেখে মনে মনে বলে, আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম, এত সুন্দর কেন তুমি? তের ভাবনার মাঝে জাংকুক বলে ওঠে, এভাবে কি দেখো, নজর লেগে যাবে তো। তে ফিক করে হেসে দেয়। জিমিন এসে জাংকুককে বলে, ভাইয়া আম্মু ডাকছে তোমাকে। তাই জাংকুক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তে জিমিনকে বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসি। জিমিন বলল, আমি যাব তোর সাথে? তে বলল, না না, আমি একাই যেতে পারবো। তে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমটা বাসার ভিতরে হওয়ায় এদিকে কোনো মানুষজন নেই, একদম ফাঁকা। তে ওয়াশরুম থেকে বের হতেই যাবে, এমন সময় কেউ তার মুখে রুমাল চেপে ধরে। তে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে জিমিন অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলো আসছে না, তাই জিমিন বাসার ভিতরে গেল তেকে ডাকতে। কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তাই জিমিন আশেপাশে খোঁজা শুরু করে, কিন্তু তেকে কোথাও পায় না। জিমিন এবার ভয়ে ঘামতে শুরু করেছে আর বিড়বিড় করে বলছে, তে তুই কোথায়? আমার খুব টেনশন হচ্ছে। তে তুই কোথায়? খুঁজতে খুঁজতে জিমিনের জাংকুকের সাথে দেখা হয়ে যায়। জিমিন ফিরে আসতেই যাবে, তখনই জাংকুক বলে ওঠে, জিমিন তুই একা? তে কোথায়? জিমিন বলল, তে ও ও কি ও ও করছিস? বল তে কোথায়? জিমিন
জিমিন চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে, আমি তেকে খুঁজে পাচ্ছি না ভাইয়া। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে, পাচ্ছি না মানে? জিমিন চোখ খুলে জাংকুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তে একবার ওয়াশরুমে গেছিল, তারপর সবকিছু খুলে বলে। জাংকুক সব শুনে ছুটে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুম চেক করে একটা রুমাল খুঁজে পায় যাতে অজ্ঞান করা ওষুধ ছিল। জাংকুক জোরে চিৎকার করে উঠে তে বলে ওয়াশরুমে আয়নায় একটা পাঞ্চ করে দেয়। আয়নাটা সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। জিমিন তো ভয়ে কান্নাই করে দেয়। জাংকুক চাপা গলায় বলে, যে এই কাজটা করেছিস তার মৃত্যু খুব কাছেই, ছাড়বো না, কাউকে ছাড়বো না। জানে না ওরা কার জিনিসে হাত দিয়েছে। হঠাৎ জাংকুকের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অজানা এক নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে বলে ওঠে, এতটুকুতেই পাগল হয়ে যাচ্ছিস? এখন তো অনেক কিছু করার বাকি, তাড়াতাড়ি চলে আয়, তোর জান পাখি এখন আমার হাতে বন্দি বলে একটা জোরে হাসি দেয়। তে অজ্ঞান অবস্থায় একটা অন্ধকার রুমে পড়ে আছে। রুমটা পুরোপুরি অন্ধকার বললে ভুল হবে। রুমের এক কোণে একটা ছোট্ট লাইট জ্বলছে, যার আলোর তীব্রতা খুবই কম। তে আস্তে আস্তে সেন্স ফিরে আসে। তে হালকা নড়ে চড়ে ওঠে। চোখ খুলতে গিয়েও যেন খুলতে পারছে না। মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করে তে। মাথায় দু হাত দিয়ে চেপে ধরে উঠে বসে তে। আস্তে আস্তে চোখ খুলে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে আর তার সাথে তখন কি ঘটেছিল। মাথায় একটু প্রেসার দিতেই সবকিছুই তার মনে পড়ে যায়। তার মধ্যেই কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করে। দরজা খোলার আওয়াজে তে সামনের দিকে তাকিয়ে দেখে অচেনা এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। তে ভয়ে ভয়ে প্রশ্ন করে, কে আপনি? আমাকে এখানে কেন এনেছেন? বেকুইন একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, তুই আমাকে না চিনলেও আমি তোকে খুব ভালো করে চিনি। তোর জন্য আমার ভাইকে হারিয়েছি। শুধু আসলে শোধ নেব তোর আর জাংকুকের কাছ থেকে। এত টেনশন আর ভয়ে তের শাড়িটা পেটের উপর থেকে কখন সরে গেছে তার খেয়ালই নেই। বেকুইন তের কোমরের দিকে তাকিয়ে বলল, তুই তো খুব হট আছিস। বলে তের দিকে হাত বাড়াতে যাবে তখনই তে বেকুইনের গালে একটা থাপ্পড় মেরে দেয়। বেকুইন হুট করে তের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। তে ভয়ে কান্না করতে করতে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, যেতে দিন আমাকে। বেকুইন তেকে এনে বিছানার মধ্যে ছুঁড়ে মারে। আজ দেখবো কত তেজ তোর বলে বিছানার উপর উঠে পড়ে বেকুইন। শুরু হয়ে যায় তে আর বেকুইনের মধ্যে ধস্তাধস্তি। তে গলায় মুখ ডোবাতে যাবে এমন সময় জাংকুক এসে বেকুইনকে একটা লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। তে তাড়াতাড়ি উঠে শরীরের কাপড়টা ঠিক করে নেয়। জাংকুক বেকুইনের দিকে এগিয়ে যেতে তে পিছন দিকে বলে ওঠে, ভাইয়া ওকে ছাড়বে না। ওর মতো জঘন্য নোংরা চরিত্রের লোকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জাংকুক আর বেকুইনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। জাংকুক বেকুইনকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। জাংকুকেরও বিভিন্ন জায়গায় কেটে গেছে, হাত দিয়ে রক্ত পড়ছে। শেষ পর্যায়ে জাংকুক বেকুইনকে শুট করে দেয়, কিন্তু তবুও যেন জাংকুক শান্ত হচ্ছে না। তে জাংকুককে জড়িয়ে ধরে বলে, ভাইয়া প্লিজ শান্ত হও, ওই শয়তানটা আর বেঁচে নেই, প্লিজ ভাইয়া। জাংকুকের হার্টবিট খুব ফাস্ট চলছে। তে আর কোনো উপায় না পেয়ে জাংকুকের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সে জানে জাংকুক তার জন্য বড্ড উন্মাদ, পাগলের মতো ভালোবাসে তাকে। কিছুক্ষণ পর তে ঠোঁট ছেড়ে জাংকুকের বুকে মাথা রাখে। জাংকুক তেকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে আর মৃদু স্বরে বলে, তুমি ঠিক আছো জান? এরপর কিছুদিন কেটে যায়। বাড়ির সবাই মিলে তে আর জাংকুকের বিয়ের দিন ঠিক করে। বিয়েটা শুধুমাত্র ফ্যামিলির কয়েকজনকে নিয়েই হবে, কারণ তে একদম সাধারণভাবে বিয়ে করতে চায়। আজ তে আর জাংকুকের বিয়ে। সন্ধ্যাবেলায় কাজী সাহেব এসে তিন কবুল বলে বিয়ে পড়িয়ে গেছেন। তে এখন বউ সেজে বাসর ঘরে বসে আছে। একটু পর জাংকুক ঘরে প্রবেশ করে। তে জাংকুককে দেখে সালাম দিতে গেলে জাংকুক তের হাতটা ধরে বলে, তোর জায়গা আমার বুকে জান। তেকে বুকে জড়িয়ে নিয়ে আস্তে করে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি জান পাখি।